আচ্ছা, আমি সুতোপাড়া তোমাদের আগে আগে আমি তোমাদের এখন যেটা পড়াচ্ছিলাম সেমিস্টার 2 এর অর্গানিক পার্টটা, তাই তো? অর্গানিক পার্টের শুরুটা ছিল জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। শুরুতেই বলেছিলাম যে এর কোনো সীমানা নেই, বাউন্ডারি নেই, সীমানা। তো অনেকটা পড়াশোনা। তো আমি লাস্ট ক্লাসে যা যা পড়িয়েছি, মানে আমি যদি একদম প্রথম থেকে ধরি, তো আমি নমেনক্লেচার পড়িয়েছিলাম। রিয়াকশন মেকানিজম পার্টে আমি ইন্ডাকটিভ এফেক্ট, রেজোনেন্স এফেক্ট, হাইপার কনজুগেশন পড়িয়েছিলাম, এবং আমি নমেন আইসোমারিজমটা পুরোটা পড়িয়েছিলাম। অপটিক্যাল আইসোমারিজমটা আমি খানিকটা পড়িয়েছিলাম। ঠিক আছে, তোমাদের একটা কথা বলে নি যে আমাদের এই কাউন্সিলে যে সিলেবাসে অনেক কিছু সিলেবাস ওয়াইজ যদি আমরা ডিটেল দেখি, হয়তো এর মধ্যে কিছু কিছু বলবে যে না এগুলো তো সিলেবাসে লেখা নেই। সিলেবাসে সবকিছু স্পষ্টভাবে লেখা যায় না, কেননা আমার টোটাল অর্গানিকটা রান করতে গেলে আমার যেগুলো দরকার লাগে আমি কিন্তু সেগুলোই পড়াচ্ছি। তুমি সেইভাবে ভাবতে পারো যে আইসোমারিজম তো সিলেবাসে নেই, কিন্তু সেটা কিন্তু সর্বক্ষেত্রে লাগবে। ঠিক সেই রকম ভাবে আজকে আমি তোমাদের পড়াবো টাইপস অফ রিয়াকশন, এই পড়াবো জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। আমার আজকের ইচ্ছে আছে যে মোটামুটি শেষ করা এই পোর্শনটা জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। আবারও বলছি, বিশাল সমুদ্র, তার মধ্যে থেকে আমি নিশ্চয়ই চেষ্টা করব যে খানিকটা মানে স্পষ্ট করে যেগুলো আমাদের জানতেই হবে সেগুলো জানানো। তো যাই হোক, টাইপস অফ রিয়াকশনে আজকে আমি যেগুলো কভার করব, সাবস্টিটিউশন রিয়াকশন, অ্যাডিশন রিয়াকশন, এলিমিনেশন রিয়াকশন, রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। তো এর মধ্যে ফার্স্ট হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন পড়াবো, যেটা ব্যাপ্তিটা অনেকটা বেশি। পরের হলো একটু কমই বলা হবে, কমই পড়ালেও চলবে। তো আমি শুরু করি সাবস্টিটিউশন রিয়াকশন দিয়ে, ঠিক আছে? তো বুঝতেই পারছো যে ইউজুয়ালি সাবস্টিটিউশন রিয়াকশন করে হচ্ছে আমার স্যাচুরেটেড কম্পাউন্ড হলেও তা মূলত স্যাচুরেটেড কম্পাউন্ড গুলো সাবস্টিটিউশন রিয়াকশন করে। তো এই সাবস্টিটিউশন রিয়াকশনের আন্ডারে, মানে আমি যাচ্ছি যদি বলি যে সাবস্টিটিউশন রিয়াকশন আজকে আমার পড়ানোর ফার্স্ট বিষয় সাবস্টিটিউশন রিয়াকশন, তো তার আন্ডারে আমি কত ধরনের সাবস্টিটিউশন পড়াতে পারি। 1 নম্বর হচ্ছে গিয়ে আমার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, যেটা আমি অত্যন্ত বিশদে পড়াবো। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন পুরোটা আমি বলছি না। নাম্বার 2 হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। আর নাম্বার 3 হচ্ছে নাম্বার 3 সেইভাবে ভাবতে গেলে আমাদের ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন, দ্যাট ইজ ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন। ঠিক আছে, তো এইগুলো আমি কভার করব সবার প্রথম। ওকে, তাহলে আমরা আসছি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। লাস্ট ক্লাসে আমি তোমাদের হোয়াট ইজ ইলেকট্রোফাইল, মানে হুইচ ওয়ান ইজ ইলেকট্রোফাইল, হুইচ ওয়ান ইজ নিউক্লিওফাইল, এগুলো আমি ক্লিয়ার করেছি। আমি অবশ্যই করে খুব ছোট্ট করে হলেও আমি ফ্রি র্যাডিক্যালের কথাটা বলেছি, ঠিক আছে? তো আসি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ওকে, ঠিক আছে। তো আচ্ছা, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনকে আমরা সাধারণত বলে থাকি এসএন রিয়াকশন, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক। তো তোমাদের ক্লাসে যদিও আমার এই 3টে টাইপ আছে, মূলত আমি যেটা পড়াবো সেটা হচ্ছে SN1 রিয়াকশন অ্যান্ড SN2 রিয়াকশন। এছাড়া SNCBও আছে, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক উইথ কনজুগেটেড বেস, আমি সেগুলো বলছি না। হ্যাঁ, তো আমরা শুরু করছি SN1 এবং SN2 রিয়াকশন। তাহলে সবার আগে বলি একটা জেনারেল সাবস্টিটিউশন রিয়াকশন ধরি। সেটা কি জেনারেল সাবস্টিটিউশন রিয়াকশন? লাইক মিথাইল ক্লোরাইড CH3Cl কে আমি রিয়াকশন করাচ্ছি কার সাথে? KCl। তো এখানে KCl বলতে সায়ানাইডের মাইনাস, মানে আমি এটা একদম জেনারেল ভাবে চেনাচ্ছি। সায়ানাইড মাইনাস এখানে অ্যাটাক করবে এবং Cl বেরিয়ে যাবে। খুব সিম্পল ভাবে এটা হবে CH3Cl and KCl। জিনিসটা যতটা সহজ ভাবে আমি দেখালাম, আমি হয়তো জেনারেল ভাবে RCl বলতেই পারতাম, যতটা সহজ ভাবে দেখালাম জিনিসটা নিশ্চয়ই আমি আরেকটু ভালো করে বলবো। তারপর এই রিয়াকশনটা কি কি পাথ হতে পারে? 1 নম্বর হতে পারে
যে CH3Cl, আমি অবশ্যই করে একটা জেনারেল বলছি, আমি নিশ্চয়ই স্পেসিফিক ভাবে যাব। ফার্স্ট কেসে একটা রেট অত্যন্ত স্লো স্টেপে Cl কে বার করবে, করে হয়ে যাবে কার্বনিয়াম আয়ন CH3+, অ্যান্ড তারপরে অত্যন্ত ফার্স্ট স্টেপে আমার সায়ানাইড অ্যাটাক করবে এবং হয়ে যাবে CH3Cl। এটা হচ্ছে একটা পাথ 1। আরেকটা প্রসেসে কি হতে পারে, আরেকটা প্রসেসে হতে পারে আমার এই CH3Cl কে যা সায়ানাইড মাইনাস এখান দিয়ে অ্যাটাক করবে এবং Cl বেরিয়ে যাবে। এই রিয়াকশনটা কিন্তু এখানে মাঝে একটা ট্রানজিশন স্টেট হয়। ট্রানজিশন স্টেট বলতে সেটাই বোঝায় যেখানে যেটা অ্যাটাক করছে সেটাও পার্শিয়াল বন্ড, আর যেটা বেরিয়ে যাচ্ছে সেটাও পার্শিয়াল বন্ড। অর্থাৎ কি, অর্থাৎ সায়ানাইড অ্যাটাক করছে CH3 এর সাথে এবং Cl টা বেরিয়ে যাবে। এই টোটাল এটা হচ্ছে ট্রানজিশন স্টেট এবং এর থেকে আমার ফার্স্ট হবে হচ্ছে CH3Cl। তো আমি জেনারেল ভাবে বললাম। তো ফার্স্ট রিয়াকশনটাকে আমরা বলি SN1। Why it is SN1? কেন না এইখানে দেখা যায় এই ফার্স্ট রিয়াকশনের ক্ষেত্রে, মানে আমি এই 1 নম্বরের ক্ষেত্রে আমি বলছি যে রেট অফ রিয়াকশনকে আমরা খুব শর্টে আরো বলি, is proportional to the concentration of the reactant। এটা রিয়াক্ট্যান্ট বা আজকাল বলতে শোনা যায় যে রেট অফ রিয়াকশন ইজ প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য কার্বনিয়াম আয়ন, কিন্তু মূলত এটা রেট অফ রিয়াকশন ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যালকিল হ্যালাইড CH3Cl টু দি পাওয়ার 1, হ্যাঁ, নট অন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য Cl মাইনাস, যেটা নাকি ফার্স্ট স্টেপে ইনভলভ। আমি তোমাদের একটু বলছি যে মানে কি, আমি যদি এখানে CH3Cl এর কনসেন্ট্রেশন বাড়াই বা কমাই তাহলে দেখা যাচ্ছে আমার রেটের ওপর সেটা ডিপেন্ড করছে। whereas মানে এনি টাইপ অফ চেঞ্জ ইন অ্যালকিল হ্যালাইড আমার রেট অফ রিয়াকশন ডিফার করছে। অ্যালকিল হ্যালাইড বলতে আমি এখানে CH3Cl নিতে পারি, CH3I নিতে পারি, CH3Br নিতে পারি। তার মানে এনি চেঞ্জ ইন অ্যালকিল হ্যালাইড বাট নট ইন দ্য চেঞ্জ ইন সায়ানাইড কনসেন্ট্রেশন। অর্থাৎ কি, আমি সায়ানাইডের যে কোনো রকম পরিবর্তন যদি করি দেখা যায় যে এই ক্ষেত্রে রেট অফ রিয়াকশন তার উপর কোনোভাবেই নির্ভর করছে না। তো দ্যাটস ওয়াই রেট অফ রিয়াকশন is proportional to the alkyl halide to the power 1. So এর অর্ডার হচ্ছে 1 and that so it is called SN1 reaction, that is substitution nucleophilic unimolecular reaction. ওকে, আমি এখন একদম ফ্ল্যাট ভাবে বোঝাচ্ছি, আমি অবশ্যই এটা ডিটেলে বোঝাবো এবং এটা ডিটেলে বোঝার দরকার আছে, ঠিক আছে? তো আমি এবারে এর সেকেন্ড কেসে কি হচ্ছে, সেকেন্ড কেসে হচ্ছে গিয়ে আমি যদি জাস্ট এই পোর্শনটা একটু মুছে দিচ্ছি, আমি সেকেন্ড কেসটা আমি এখানটা যাচ্ছি, ঠিক আছে? সেকেন্ড কেসটা আমি এই সেকেন্ড কেসের ক্ষেত্রে কি হচ্ছে, এই নাম্বার 2 এর নাম্বার 2 এর ক্ষেত্রে, এটা হচ্ছে নাম্বার 1 এর ক্ষেত্রে। নাম্বার 2 এর ক্ষেত্রে rate of reaction is proportional to the concentration of the alkyl halide and as well as concentration of the cyanide minus। মানে আমি একটা সিঙ্গেল পার্টিকুলার রিয়াকশন দেখিয়ে বলছি, আমি নিশ্চয়ই ফেরত আসবো মানে অন্য কেসে। সেটা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে এর ক্ষেত্রে অ্যালকিল হ্যালাইডের কনসেন্ট্রেশন বা এনি চেঞ্জ ইন কেস অফ অ্যালকিল হ্যালাইড বাড়ালে বা কমালে বা চেঞ্জ করলে বা সায়ানাইডের কনসেন্ট্রেশন বাড়ালে বা কমালে দুটোতেই কিন্তু রেট অফ রিয়াকশন হ্যাম্পার হচ্ছে, অর্থাৎ রেট অফ রিয়াকশন চেঞ্জ করছে। সো এটা rate of reaction is proportional to the alkyl halide to the power 1 and as well as the nucleophile concentration of it. So 1 and 1 2 and that is called, this reaction is called SN2 reaction. তো আমি তো এটা একটা পার্টিকুলার মিথাইল ক্লোরাইড দিয়ে বললাম, তাই তো? তো কিন্তু অ্যাকচুয়ালি কারা SN1 করবে, কারা SN2 করবে, কখন SN1 SN2 রিয়াকশন হবে, এবারে আমরা সেটা একটু বিশদে বুঝবো। হ্যাঁ, আচ্ছা চলো।
আচ্ছা, এইবারে আসি আমি, যেহেতু আমি একদম পার্টিকুলার এক্সাম্পল অ্যালকিল হ্যালাইড নিয়ে শুরু করেছি, তো অ্যালকিল হ্যালাইড কত 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এবং ফার্স্টে আমি পড়াচ্ছি SN1 রিয়াকশন। তাহলে ফার্স্টে আমি পড়াচ্ছি SN1 রিয়াকশন, এবং সেখানে আমি বলছি যে SN1 রিয়াকশন খুব ভালো করে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড গ্রেটার দেন 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, দেন 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, দেন 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। ঠিক আছে, এবারে কি কেনই সেটা করে, ঠিক আছে। তো 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে কি হয়, মানে আমাকে পাশাপাশি দুটো জিনিস আনতে হবে। এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড CH3 CH3 CH3, এই ক্ষেত্রে কি হয়, স্লো স্টেপে দ্যাট ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ, আমার ক্লোরাইড বেরিয়ে যায়, এবং এই যে ইন্টারমিডিয়েটটা তৈরি হয়, আজকে কিন্তু আমি তোমাদের কাছে আগের দিন বারবারই বলেছিলাম যে দেয়ার ইজ মানে একটা ফাইন লাইন ডিফারেন্স আছে ইন বিটুইন ট্রানজিশন স্টেট অ্যান্ড ইন্টারমিডিয়েট, সেটা আজকে আমি একটু ছোট্ট সামান্য হলেও ক্লিয়ার করব, ইচ্ছে আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেবিলিটি তুলনামূলকভাবে ট্রানজিশন স্টেটের থেকে অনেক বেশি। হ্যাঁ, এবং ফার্স্ট স্টেপে আমার সায়ানাইড অ্যাটাক করবে, অ্যান্ড দেন হবে হচ্ছে CH3 and CN। তো এবারে আমি কেন বললাম 3 ডিগ্রি SN1 রিয়াকশন ভালো করবে, হ্যাঁ, তো বিকজ SN1 রিয়াকশনটা কন্ট্রোলড হচ্ছে। আমার যদি SN2 করতে হতো, তাহলে আমাকে কি করতে হতো, আমার সায়ানাইডকে আমাকে এখানে অ্যাটাক করতে হতো। এবার দেখো রিয়াকশনটা SN2 তে ইনিশিয়েশন হচ্ছে গিয়ে আমার একটা নিউক্লিওফাইল অ্যাড হচ্ছে। এবার দেখো এই একটা CH3 গ্রুপ কিন্তু অনেকটা বাল্কি গ্রুপ, আমি লিখেছি CH3 হিসেবে, কিন্তু স্টেরিক্যালি বাল্কি গ্রুপ, মানে এগুলো এখানে 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 এখানে, তার ফলে কি হচ্ছে, সায়ানাইডটা এন্ট্রি পাচ্ছে না। আমার যে অ্যাটাকিং সাইডে অ্যাটাক করবে তার জায়গাটা কোথায়, তো তাহলে আমার ফার্স্ট অ্যাটাকটাই হচ্ছে না সায়ানাইড দিয়ে। সো আমার এখানে সেই মানে SN2 রিয়াকশনের যেটা ইনিশিয়াল শর্ত ছিল যে আমার ব্যাক সাইড অ্যাটাক হবে, তাহলে সেটার কোনো জায়গা পাচ্ছে না। তার উপরে যদিও বা আমি বুঝলাম যে এটা অ্যাটাক করলো, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, যদি অ্যাটাক করতো মানে SN2 রিয়াকশনের যেটা ট্রানজিশন স্টেট ছিল, সেখানে ছিল হচ্ছে যে গ্রুপটা অ্যাটাক করছে সেটা পার্শিয়াল বন্ড, যে গ্রুপটা বেরোচ্ছে সেটা পার্শিয়াল বন্ড, উইথ যে গ্রুপগুলো কার্বনের রিয়াক্টিং সাইটের সাথে যুক্ত আছে সেগুলো আছে, মানে তার ট্রানজিশন স্টেটটা হচ্ছে এক্সট্রিমলি আনস্টেবল একটা, এবং তার এনার্জিটা অটোমেটিক্যালি উঁচু। তো তাই জন্য আমার 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড কোনো মতে এটা SN2 পাথে যাবেই না, এ খুব সুন্দরভাবে SN1 পাথে যাবে, অর্থাৎ পুরোপুরি একটা কার্বনিয়াম আয়ন তৈরি হবে এবং তারপরে সে সায়ানাইড অ্যাটাক করবে। তাহলে এই অবধি বোঝা গেল যে SN2 কেন 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড SN1 রিয়াকশনই করে, SN2 করে না। ঠিক আছে, আচ্ছা এইখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে কি, যে সব রিয়াকশন সবসময় চায়, মানে SN2 পাতটা কি ছিল, SN2 পাতটা ছিল একদম পুরো অ্যাটাক করবে বেরিয়ে যাবে, অর্থাৎ সবাই প্রথম চেষ্টা করে SN2 পাথেই যেতে। কেননা SN2 পাথে যেতে মানে আমি বলি মানে একেবারে ঝপাঝপ সব হয়ে যাচ্ছে, যখন SN2 হতে পারছে না তখন সে SN1 পাথে যায়। বুঝতে পেরেছো, মানে মোস্ট লাইকলি হচ্ছে একটা সবসময় একটা রিয়াক্টেন্ট চাই যে সে মানে একটা SN2 পাথে যাওয়া। ঠিক আছে, এটা আমি জাস্ট একটু বললাম, হালকা করেই বলে রাখলাম। হ্যাঁ, কারণ আমি শুরু করলাম SN1 রিয়াকশন নিয়ে, তাই জন্য। এইবারে আমি বলি, তাহলে তোমরা খুব ভালো করে একটা জিনিস বুঝতে পারছো যে SN1 রিয়াকশনটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড করায়, এবং সেখানে ইন্টারমিডিয়েট দ্যাট ইজ 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন ইজ ভেরি মাচ স্টেবল বাই, আমি লাস্ট ক্লাসে বলেছি, খুব যদি মানে ফ্ল্যাট অ্যান্ড সিম্পল ভাবে বলতে পারি যে প্লাস আই এফেক্ট অফ 3 অ্যালকিল গ্রুপ, এবং
আমি তোমাদের বলেছিলাম যে 3 ডিগ্রি অ্যালকিন 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নের স্টেবিলিটি আরো বেশি ভালো এক্সপ্লেন করা যায় হাইপার কনজুগেশন দিয়ে। সো 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন ইজ ভেরি 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 স্টেবল। ঠিক আছে, তো আমি আগের দিন এটাও বলেছিলাম, একটু সাইড দিয়ে ছোট্ট করে, আসলে এত মনে হয় মনে করিয়ে দেওয়ার কথা যে এটা হচ্ছে এনার্জি আর এটা হচ্ছে রিয়াকশন কোঅর্ডিনেট। রিয়াকশন কোঅর্ডিনেট মূলত টাইমের সাথে গ্রাফটা, রিয়াকশন কোঅর্ডিনেট বলে এক্স অ্যাক্সিস হচ্ছে রিয়াকশন কোঅর্ডিনেট আর এটা হচ্ছে এনার্জি। তো আমার যদি এটা হয় রিয়াক্টেন্ট, এটা যদি রিয়াক্টেন্ট হয় সে এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন, তার মানে প্রোডাক্টের এনার্জি রিয়াক্টেন্টের থেকে কম, তাই তো? ইন দ্যাট কেস আমি বলেছিলাম যে রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্টে কোনোদিনও ডিরেক্ট কনভার্সন হয় না। অ্যাকচুয়ালি যদি খুব সুন্দরভাবে বলতে হয় যে রিয়াক্টেন্ট থেকে ট্রানজিশন স্টেট যায়, তারপর ইন্টারমিডিয়েট যায়, আবার ট্রানজিশন স্টেট যায়, ইন্টারমিডিয়েট যায়, অর্থাৎ এগুলো হচ্ছে গিয়ে আমার ইন্টারমিডিয়েট, এগুলো হচ্ছে গিয়ে ট্রানজিশন স্টেট। মানে এটা হচ্ছে খুব সূক্ষ্ম ভীষণ বিশদে যদি আমি ভাবি, অর্থাৎ ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি ইন্টারমিডিয়েটের থেকে কিন্তু কম, কিন্তু আমরা অত জটিল ভাবে এবং সবসময় যত কটা সংখ্যক ট্রানজিশন স্টেট হয় তার থেকে একটা কম হয় হচ্ছে ইন্টারমিডিয়েট, এবং বোথ ইন্টারমিডিয়েট বলো আর ট্রানজিশন স্টেট বলো তাদের এনার্জি রিয়াক্টেন্ট এবং প্রোডাক্টের থেকে বেশি হয়। তো আমি এই এত জটিলতায় যাচ্ছি না, আমি তোমাদের বলেছিলাম যে আমি আজকে একবার অন্তত ছুঁয়ে যাব যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এই ট্রানজিশন স্টেট অ্যান্ড ইন্টারমিডিয়েট। ঠিক আছে, এই যে একটা সূক্ষ্ম ডিফারেন্স, ইন্টারমিডিয়েট কে তুমি চাইলে তুমি বুঝতে পারবে। ট্রানজিশন স্টেট হচ্ছে জাস্ট আমরা কল্পনা করি যে যেখানে আমার যেটা ঢুকছে তারও পার্শিয়াল বন্ড, যেটা বেরোচ্ছে পার্শিয়াল বন্ড, এবং যেখানে আমার ভ্যালেন্সি স্যাটিসফাই করার কোনো গল্প থাকে না, এক্সট্রিমলি আনস্টেবল। ওকে, তো আমরা যেভাবে ভাববো সেটা হচ্ছে গিয়ে, আমি যদি আবার বলি এটা এনার্জি আর এটা হচ্ছে রিয়াকশন কোঅর্ডিনেট, যে এই যদি রিয়াক্টেন্ট আর এই যদি প্রোডাক্ট হয়, আমি একদম সাদা চোখে বলছি যে এটাই হচ্ছে গিয়ে আমার ইন্টারমিডিয়েট ভাবতে পারো, টিএস ভাবতে পারো, যাই হোক। এবং এটা যদি রিয়াক্টেন্ট, এটা যদি প্রোডাক্ট হয়, একটা জিনিস বোঝো যে এই ইন্টারমিডিয়েট এ যত বেশি স্টেবল হবে তত তার এনার্জি কম হবে, অর্থাৎ তত রিয়াক্টেন্টের থেকে প্রোডাক্টের দিকে গেলে একে একটু কম উচ্চতার পাহাড় ডিঙোতে হবে। তাহলে নিশ্চয়ই রিয়াকশন, কেউ কেন কষ্টকর পথে যাবে? তো সে যেদিকে গেলে তার কম উচ্চতার পাহাড়টা যেতে হয়, সে সেই পথেই যাবে, তাই তো? তো তাই জন্য ইন্টারমিডিয়েটের স্টেবিলিটি এখানে প্রচন্ড দরকার। ঠিক আছে, এবং দেখতে পাচ্ছি যে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে আমার ইন্টারমিডিয়েটটা হচ্ছে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, এবং আমরা শিখে এসেছি যে সেটা অত্যন্ত স্টেবল ডিউ টু প্লাস আই এফেক্টের জন্য, বা আরো ভালো হচ্ছে হাইপার কনজুগেশনের জন্য। বিকজ এখানে আমি জাস্ট একটু যাতে একটু রিভিশন মতন হয়ে যায়, 9টা আলফা হাইড্রোজেন আছে, তার মানে 9টা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার দেবে। ওকে, তো তাহলে এটা তো আমি প্রথমে রিয়াকশন মেকানিজমটা বুঝতে পারলাম। হ্যাঁ, এইবার হচ্ছে আমি একটু বুঝিয়ে নিই যে এখানে আর কি হয়, আর কে কে খুব ভালো মানে হেল্প করে এই রিয়াকশনটা হতে। সেটা হচ্ছে এই যে লিভিং গ্রুপ, এখানে লিভিং গ্রুপটাকে ক্লোরাইড, লিভিং গ্রুপ অ্যালকিল হ্যালাইডের মধ্যে কি হতে পারে? অ্যালকিল আয়োডাইড হতে পারে, অ্যালকিল ক্লোরাইড হতে পারে, ব্রোমাইড হতে পারে, আর ফ্লোরাইড হতে পারে। ঠিক আছে, তো লিভিং গ্রুপ যত বেটার হবে, বেরিয়ে যেতে পারবে, মানে ধাক্কা মারবে বেরিয়ে যাবে, সেটা SN2 রিয়াকশন হওয়ার জন্য খুব ভালো ক্রাইটেরিয়া। কিন্তু এখানে আরেকটা পয়েন্ট আছে, দ্যাট ইজ সলভেন্ট এফেক্ট। আমি বলেছি যে তোমাদের আজকে একটু আমি ডিটেলে বোঝাবো সলভেন্ট এফেক্ট। SN1 রিয়াকশনের জন্য কিন্তু সলভেন্ট একটা কাজ করে। কি ধরনের সলভেন্ট SN1 রিয়াকশন ভালো হয়? তাহলে 1 নম্বর তো বললাম 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 2 নম্বরে বললাম লিভিং গ্রুপ ক্যারেক্টার, 3 নম্বরে বললাম সলভেন্ট, অর্থাৎ পোলার প্রোটিক সলভেন্ট। পোলার প্রোটিক সলভেন্ট, পোলার প্রোটিক সলভেন্ট কারা হয়? পোলার প্রোটিক সলভেন্ট হয় জল, ইথানল, মিথানল, যারা ইউজুয়ালি সলভেন্টের কাজ করে। এগুলো কিন্তু
অনেকটা ছাপ ফেলে, SN1 রিয়াকশনকে অনেকটা ফেভারেবল সাইটে নিয়ে চলে যায়। ঠিক আছে, কেন না এই যে কার্বনিয়াম আয়ন যেটা হলো ইন্টারমিডিয়েট স্টেবিলাইজ বাই দ্যাট এই সলভেন্ট গুলো দিয়ে, এবং ইন্টারমিডিয়েট যত বেশি স্টেবল হবে আমার এই 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 উচ্চতাটা তত কমবে এবং রিয়াকশন তত ভালো হবে। ঠিক আছে, তো তাহলে আমি বুঝলাম যে কারা SN1 রিয়াকশন দেয় এবং SN1 রিয়াকশনের মেকানিজমটা কি হয়। ঠিক আছে, এর স্টিরিওকেমিক্যাল আসপেক্ট আমি পরে বলছি, যখন আমি SN2টা বুঝিয়ে নেব। ঠিক আছে, যখন আমি SN2টা বুঝিয়ে নেব তখন আমি আবার ফিরে আসবো এর স্টিরিওকেমিক্যাল আসপেক্ট, এবং এর স্টিরিওকেমিক্যাল আসপেক্ট যখন আমি বোঝাবো, আমি আগের দিন তোমাদের এনানসিওমার, ডায়াস্টিরিও আইসোমার্স এগুলো বুঝিয়েছি, পড়িয়েছি, তো আমি সেইখান থেকে টেনে এখানে আমি এটা বোঝাবো। ঠিক আছে, তো আমি মোটামুটি তাহলে তোমরা SN1 রিয়াকশনটা বুঝতে পারলে, অন্তত যতখানি বলা যায়। এবার আমি আসছি হচ্ছে SN2 রিয়াকশনে। হ্যাঁ, আচ্ছা, আমি আসছি হচ্ছে SN2 রিয়াকশনে। SN2 রিয়াকশনটা কি বলেছিলাম? SN2 রিয়াকশন আবার কে খুব ভালো করবে? 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, দেন 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এন্ড দেন 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। SN2 রিয়াকশন ভালো করবে, এবং এখানে কিন্তু সলভেন্টের গুরুত্ব কম, অর্থাৎ এখানে মোটেও পোলার প্রোটিক সলভেন্টে ভালো হবে না, এখানে অ্যাপ্রোটিক সলভেন্টে ভালো হবে। অ্যাপ্রোটিক সলভেন্ট কারা? ইথার, হ্যাঁ, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো কার্বন টেট্রাক্লোরাইড, এইগুলো হচ্ছে এই সলিউশনে আমার SN2 রিয়াকশন ভালো হবে। ঠিক আছে, এবার SN2 রিয়াকশনের মেকানিজমটা আমি তার থেকে কিছুই বিশেষ অন্যরকম হবে না। ধরো CH3I আছে আমার সায়ানাইড, এখানে ব্যাক সাইড অ্যাটাক হবে, অর্থাৎ এখানে অ্যাটাক করবে এবং এ বেরোবে। এইখানে এটা কিন্তু ট্রানজিশন স্টেট, অর্থাৎ আমি আগেও একবার বলেছি, এখন আরেকবার লিখছি, অর্থাৎ ট্রানজিশন স্টেট, যেটা অ্যাটাক করছে সেটা পার্শিয়াল বন্ড, যেটা CH3 আছে সেটা পার্শিয়াল বন্ড, এবং I, এবং এর থেকে আমি আগেও বললাম যে এটা হয়ে যাচ্ছে CH3CN। তো বুঝতেই পারছো যে এখানে যেহেতু অ্যাটাকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমার যদি এই যে 1 ডিগ্রিতে, এখানে তো আছে হাইড্রোজেন, হাইড্রোজেন তো বাল্কি নয়, তাহলে আমি খুব অনেকটা ফাঁকা জায়গা পাওয়া যাচ্ছে যেখান থেকে সায়ানাইড অ্যাটাক করতে পারে। তো দ্যাটস ওয়াই 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড কিন্তু 100% SN2 রিয়াকশনই করে। কথা হচ্ছে তাহলে মাঝখানে 2 ডিগ্রিটা, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে কিন্তু ওই বাকিগুলো রোল প্লে করে, যেমন সলভেন্ট কি আছে, আমার লিভিং গ্রুপ কি আছে। তো বুঝতেই পারছো আয়োডিন অ্যাজ এ লিভিং গ্রুপ কিন্তু খুব ভালো, বড় গ্রুপ, তো বড় অ্যাটম, তাহলে এই বন্ড লেন্থটা অনেক বড়, বন্ডটা অনেক উইক, তাহলে এ বেরিয়ে যেতে খুব ভালো পারে। ঠিক আছে, তো এবার আমি এর ক্ষেত্রে অনেকটা বলার কিছু নেই, আমি শুধু এটাই বলতে পারি যে এর ট্রানজিশন স্টেটে স্টেবিলিটি বাড়ানো বা কমানোর এরকম কোনো ফ্যাক্টই এখানে নেই। ঠিক আছে, এটা অত্যন্ত একটা আনস্টেবল ফর্ম, কারণ এখানে কার্বন হচ্ছে পেন্টাভ্যালেন্ট, কার্বন পেন্টাভ্যালেন্ট অ্যাটলিস্ট শো করছে, যদি এগুলো পার্শিয়াল বন্ড, এইভাবে পেন্টাভ্যালেন্সিটা বলা উচিত না। আমি এবারে আসি থার্ড কেস, সেটা হচ্ছে গিয়ে স্টিরিওকেমিক্যাল আসপেক্ট। সেটা অবশ্যই করে আমি একবারেই পড়িয়ে দিচ্ছি, কেননা এগুলো সাধারণত আমরা 12-এ গিয়ে পড়ি, কিন্তু আমি তো 12-এ গিয়ে আবার ফিরে আসবো না SN1 SN2 তে, তাই যখন SN1 SN2 পড়ে ফেলছি, এবং এটা নিয়ে অনেক কোয়েশ্চেন আসে এমনি বোর্ডের পরীক্ষা এবং কম্পিটিটিভ পরীক্ষা, তখন আমাদের এগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো আমি স্টিরিওকেমিক্যাল আসপেক্টে আসি। তা আমি দেখতে পাচ্ছি যে আমি SN1 এর পাতাটা রাখতে বলছিলাম, আমার SN1 রিয়াকশনের ক্ষেত্রে ইন্টারমিডিয়েটটা ছিল CH3 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 প্লাস, এটা ছিল আমার SN1 রিয়াকশনের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট। আচ্ছা, কার্বন প্লাস কি ধরনের হাইব্রিডাইজেশন করে? এটা হাইব্রিডাইজেশন স্টেট কি? sp2, তোমাদের নিশ্চয়ই মনে আছে, কিন্তু আমার একটু বলতে ভালো লাগে দেখে আবার বলছি। কটা সিগমা বন্ড করেছে? 3টে। কার্বন প্লাস মানে আমার 5টা, একটা ইলেকট্রন নেই, তো দ্যাটস ওয়াই হচ্ছে 1s2 2s1 2p2, তাহলে 2p2, 3টে sp2 হাইব্রিডাইজেশন। তাহলে এই হাইব্রিডাইজেশনটা sp2
মানে এটা কি ফর্ম? এটা হচ্ছে প্ল্যানার ফর্ম। এটা হচ্ছে প্ল্যানার ফর্ম, খুব ভালো করে বুঝবে। প্ল্যানার ফর্ম মানে যখন সায়ানাইড অ্যাটাক করছে তখন এটা যেমন এই সাইড থেকেও অ্যাটাক করতে পারে, তেমন ব্যাক সাইড থেকেও অ্যাটাক করতে পারে, ব্যাক সাইড থেকেও অ্যাটাক করতে পারে। তো তাহলে মানে ইকুয়ালি পসিবল একটা প্ল্যানার ফর্ম আমার এই সাইড থেকে অ্যাটাক করবে, এই সাইড থেকে অ্যাটাক করলে গ্রুপগুলো এদিকে যাবে, আমার এই সাইড থেকে অ্যাটাক করলে গ্রুপগুলো ছাতাটা উল্টানো মতো পেছন দিকে উল্টাবে। তাহলে ইকুয়ালি পসিবল হচ্ছে আমার 50% যদি ডেক্সট্রো রোটেটরি ফর্ম পাই, তাহলে আমি +50% আমি লিভো রোটেটরি ফর্ম পাবো। আচ্ছা, আমি তোমাদের একটা কথা বলছি, আমি তোমাদের আজকে একটু আরএস নমেনক্লেচারটাও করিয়ে দেবো, মানে আরএস নমেনক্লেচারটাও করিয়ে দেবো, তাহলে তোমরা এটা আরো ভালো বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে 50% ডেক্সট্রো অ্যান্ড 50% লিভো রোটেটরি ফর্ম পাবো। বুঝতে পারছো কেন 50? আমি আগের দিন ডেক্সট্রো আর লিভোটা কি বলেছিলাম দে আর মিরর ইমেজ টু ইচ আদার। তো তাহলে আমি যদি একটা গ্রুপ আমি এদিক দিয়ে দিই, CH3 গ্রুপ গুলো এদিকে আসবে, আবার আরেকটা গ্রুপ যদি এদিক থেকে দেয়, CH3 গ্রুপ গুলো সামনে ছাতার মতন। তো দ্যাটস ওয়াই আমি এখানে বাই চান্স 3টে CH3 গ্রুপ একই রকম গ্রুপ রেখেছি। আমার এই 3টে আলাদা আলাদা গ্রুপও হতে পারতো, এবং যে ফর্মটা ইন্ডিভিজুয়ালি একটা পাবো সেটা অপটিক্যালি অ্যাক্টিভও হতে পারে। তো এর যে প্রোডাক্ট পাবো সেই প্রোডাক্টটা হচ্ছে একটা রেসিমিক মিক্সচার পাবো। খুব অনেক কথার ভাজে কথা চলে আসছে। রেসিমিক মিক্সচার বলে হচ্ছে গিয়ে একটা সলিউশন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, যেখানে 50% অপটিক্যালি অ্যাক্টিভ ডেক্সট্রোরোটেটরি ফর্ম থাকে, 50% অপটিক্যালি অ্যাক্টিভ লিভো রোটেটরি থাকে, এবং পরস্পরকে এক্সটার্নালি কম্পেনসেট করে, এবং সেটাকে বলা হয় রেসিমিক মিক্সচার। সো আমার SN1 রিয়াকশনে প্রোডাক্ট যেতে পাবো যদি আমি রিয়াক্টেন্ট একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড নিয়ে শুরু করি, তাহলে আমি মিক্সচারটা কিন্তু যেটা প্রোডাক্ট পাবো সেটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ পাবো, ডিউ টু দা এক্সটার্নাল কম্পেনসেশন। টার্মগুলো আমি আগের দিন ইন্টারনাল কম্পেনসেশন বলেছিলাম, মেসোটার্টারিক অ্যাসিড, কারণ সেখানে একটা প্লেন অফ সিমেট্রি ছিল। তো তাহলে আমার যদি একটা অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকিল হ্যালাইড নিয়ে আমি একটা রিয়াকশন 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নিয়ে শুরু করি, এবং তার থেকে যে প্রোডাক্টটা পাবো সেটা যেহেতু সম্পূর্ণ সম্ভাবনা থাকছে যে প্ল্যানার ইন্টারমিডিয়েটের জন্য যে 50% ডি এবং 50% এল ফর্ম, সো আমার ফাইনাল প্রোডাক্টটা হচ্ছে গিয়ে একটা রেসিমিক মিক্সচার অ্যান্ড অপটিক্যালি ইনঅ্যাক্টিভ সলিউশন। ঠিক আছে, আমি আশা করি একটু ক্লিয়ার করতে পেরেছি এটা। তো বাট ইন কেস অফ SN2 রিয়াকশনে কি হয়? SN1 রিয়াকশন বোঝা গেল। তো আমি ইন কেস অফ SN2 রিয়াকশনে কি হয়? SN2 রিয়াকশনে আমি যদি এই 3টে গ্রুপ, খুব লাইট গ্রুপ, আলাদা আলাদা হতো এবং এটা একটা অপটিক্যালি অ্যাক্টিভ ফর্ম হতো, তো আমি ধরো সি, এখানে এ বি, আমার সি গ্রুপে এখানে আয়োডাইড আছে, এখানে ধরো এক্স ওয়াই জেড এরকম অ্যাটাক করছে। তো আমার এটা তো ব্যাক সাইড অ্যাটাক হয়, আমার এই যে সায়ানাইডটা অ্যাটাক করছে এটা তো ব্যাক সাইড অ্যাটাক হয়, তাহলে ব্যাক সাইড অ্যাটাক হবে, এবং সরি ফুল বন্ড, এবং এটা যে বেরোবে তাহলে লাইক ছাতা যেমন করে ঝড়ে উল্টে যায় না, ঠিক তেমন করে এই যখন অ্যাটাক করছে এই XYZ গ্রুপ গুলো জাস্ট যেটা প্রোডাক্ট পাবো, আমি এখানে লিখছি যেটা প্রোডাক্ট পাবো সেটা এক্সটা এদিকে চলে আসবে, জেডটা এদিকে চলে আসবে, এবং এবং এক্স ওয়াইটা এদিকে চলে আসবে, এবং আমার এই দিক থেকে সায়ানাইডটা অ্যাটাক করবে। জাস্ট এইটা এবং এটা জাস্ট রিভার্স হবে, অর্থাৎ আমি তোমাদের যদিও বলেছি আমি আরএস নমেনক্লেচারটা একটু শেখাবো, বা ভাবতে পারো যে আমি যদি ডেক্সট্রো নিয়ে শুরু করি আমি লিভো পাবো, অর্থাৎ সেম, এটা হচ্ছে ইনভার্সন অফ কনফিগারেশন হয়, অর্থাৎ একটা ফর্ম আমি যদি
আমি আরএস কনফিগারেশন এক্ষুনি একটু বলে নেবো, নাহলে আবার কথার পরিপ্রেক্ষিতে আমার আরএস টা আর শেখানো হবে না। আরএস নমেনক্লেচার সাধারণত সবাই 12-এ গিয়ে শেখে, কিন্তু তোমাদের এখন শিখে রাখলে তো ক্ষতি কিছু নেই, 12-এ আবার একটুখানি মনে করবে। হ্যাঁ, তো সেই জন্য যে যদি আমি একটা পিওর আর ফর্ম বা পিওর অপটিক্যালি অ্যাক্টিভ ফর্ম থেকে পাই, আমি প্রোডাক্ট একটা পিওর অপটিক্যালি অ্যাক্টিভ ফর্ম 10% পাবো। তো এটাকে বলা হয় ইনভার্সন অফ কনফিগারেশন। তাহলে আমি অত্যন্ত ইম্পর্টেন্ট সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, সেটা বললে তো আরো অনেকটা বলা যায়, কিন্তু এই অবধি ঠিক আছে, যথেষ্ট। যেটা আমি বললাম যে কারা দেবে, আবার বলে দিচ্ছি, রিপিট করছি, যে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড 10% SN1 দেবে। কেন SN2 দেবে না? মোস্টলি সবাই চেষ্টা করে SN2ই আগে করতে, না পারলে SN1 করে। আর 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড রাদার 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডও SN2 রিয়াকশনই দেয়। সলভেন্ট লিভিং গ্রুপ ক্যাটাগরি কিরকম হবে, সলভেন্ট কেমন হবে SN1 এবং SN2 তে, সলভেন্ট এফেক্টটা কোথায় আসে সেটা আমি বললাম। এবং থার্ড হচ্ছে স্টিরিওকেমিক্যাল অ্যাসপেক্টটাও বললাম, যে SN2 তে কমপ্লিটলি ইনভার্সন অফ কনফিগারেশন হয়, অর্থাৎ একটা অপটিক্যালি পিওর কম্পাউন্ড, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড থেকে প্রোডাক্টটাও আমি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডই পাই। আর SN1 রিয়াকশনে আমি একটা রেসিমিক মিক্সচার পাই। এই রেসিমাইজেশন, এই রেসিমিক মিক্সচার, এই টার্মটা তোমরা আবার পাবে গিয়ে যখন বায়োমলিকুলস পড়বে 12-এ গিয়ে, তখন গিয়ে এই রেসিমিক মিক্সচার, রেসিমিক মিউটার রোটেশন, রেসিমিক মিক্সচার, এই টার্মটা তোমরা পাবে, তার মাঝখানে তোমরা কিন্তু পাবে না। ঠিক আছে, তো এটা তোমাদের একটু কানে শুনেও সেট হয়ে রইলো। তো আমি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন পড়ালাম। সাবস্টিটিউশন রিয়াকশনের আন্ডারে সবচেয়ে বেশি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অ্যান্ড ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন সবচেয়ে বড় যেটা, সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই যে কোনো জিনিসের আরেকটু বেশি করে বুঝতে, মানে এটা তোমাদের ইন্টারেস্ট আসলো, তোমরা নিশ্চয়ই করে একটুখানি তার সাথে সাথে বইটাও পড়বে। ঠিক আছে, তো নেক্সট আমরা যাই। আমি তোমাদের মাঝখানে বললাম ছোট্ট করে একটু আরএস নমেনক্লেচারটা বলে দিই, মানে বলতে আমার বললে তোমাদের বেশ ভালোই লাগবে আশা করা যাচ্ছে। তো চলো একটুখানি আরএস নমেনক্লেচারটা বলি। তো আরএস নমেনক্লেচারটা বলছি। ধরে নাও আমি তোমাদের আগের দিন যখন স্টিরিওকেমিস্ট্রি বলেছিলাম, তখন অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড যখন বলেছিলাম, ফিশার প্রজেকশন ফর্মুলা একটা ছোট্ট করে কথা বলেছিলাম। ঠিক আছে, তো একটা ফ্লাইং ওয়েজ ফর্ম হয়। ফ্লাইং ওয়েজ ফর্ম হচ্ছে অ্যাকচুয়ালি 3D তে একটা কম্পাউন্ডকে দেখা। তো আমাদের তো বোর্ডটা তো 2D, আমি এখানে 3D তে আঁকার চেষ্টা করতে পারি। ঠিক আছে, আমি চেষ্টা করব, এবং সেটা দেখতেও হবে, তোমাদের সেইভাবে দেখতে হবে, কল্পনা করতে হবে। তো এবং এই ফ্লাইং ওয়েজ ফর্মুলাতে আমরা আরএস নমেনক্লেচারটা ছোট্ট করে একটু বুঝিয়ে রাখছি। ঠিক আছে, তো আরএস নমেনক্লেচারটা অত্যন্ত, যেহেতু আমরা আইইউপিএস এর নমেনক্লেচার পড়েছি, তার আন্ডারে আরএস নমেনক্লেচার, তো সেটা আমি একটু বলে দিচ্ছি। ধরো আমার একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, যেখানে 4টে গ্রুপ আলাদা, তো অবশ্যই করে এই ফ্লাইং ওয়েজ ফর্মুলা তোমাদের কল্পনা করে নিতে হবে, যে ধরো এখানে CH3 গ্রুপ আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে OH আছে, এখানে CH2 CH3 আছে। এটা কি ফর্ম? এটা ফ্লাইং ওয়েজ ফর্ম। আচ্ছা, যেটা একটু বোল্ড লাইন সেটা হচ্ছে সামনের দিকে, যেটা ডটেড লাইন সেটা পেছনের দিকে। তাহলে এটা সামনে, এটা পেছন, আর এই দুটো হচ্ছে লেফট সাইডেরটা লেফটে, রাইট সাইডেরটা রাইটে। ঠিক আছে, কল্পনা করতে পারলাম। এই অবস্থায় এর কি শেখাচ্ছি? আরএস নমেনক্লেচার। ঠিক আছে, কমপ্লিট আইইউপিএস এর নমেনক্লেচার, কিন্তু আরএস এর সাথে পুরো বড় কথাটা বলতে হবে, এক্ষুনি তোমাদের বলবো। ওকে, আচ্ছা দেখো এবারে, কার্বনের সাথে ডিরেক্টলি অ্যাটাচ অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, কার্বন। তাহলে এখানে সবচেয়ে হেভি অ্যাটম কোনটা? অক্সিজেন। তাহলে এখানে অক্সিজেন হচ্ছে 1 নম্বর। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে এটাও কার্বন। এখানে কার্বনের পরে সেকেন্ড অ্যাটম 3টে হাইড্রোজেন,
এখানে কার্বনের পরে সেকেন্ড অ্যাটম দুটো হাইড্রোজেন এবং একটা কার্বন, তাহলে এই দুটোর যদি কম্পিটিশন হয় তাহলে এই রিলেটিভলি হেভি গ্রুপ এটা 2 নম্বর, ঠিক আছে? তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, ন্যাচারালি এটা 3 নম্বর, এটা হচ্ছে ফোর্থ গ্রুপ। তো রুলটা হচ্ছে গিয়ে যদি ফোর্থ গ্রুপ ব্যাক সাইডে থাকে, তাহলে 1 2 3 যদি ক্লকওয়াইজ মুভ করে দেন এর কনফিগারেশনটা হচ্ছে গিয়ে আর যদি ফোর্থ গ্রুপ ফ্রন্ট সাইডে থাকে তাহলে ক্লকওয়াইজ এর জন্য এস। আবার বলছি, ফোর্থ গ্রুপ ব্যাক সাইডে থাকলে 1 2 3 ক্লকওয়াইজ হলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস। সেমটা ফোর্থ গ্রুপ সামনে থাকলে জাস্ট ক্লকওয়াইজ এর জন্য এস আর অ্যান্টি ক্লকওয়াইজ এর জন্য আর। সাইডে থাকা, দেখো এর নিয়ম না অনেক আছে, আমি জাস্ট এই একদম প্রাথমিক নিয়ম স্টার্টিংটা, মানে যেটা অন্তত তোমাদের ক্লাস 2 তে লাগে সেইটা আমি বলছি। সাইডে থাকলেও কি করে করা যায় সেগুলো তো অনেকটাই শেখানো, পরে দেখা যাবে, ঠিক আছে? তো আমি এইটুকুনটা আমি একটু বলে নিচ্ছি। তাহলে কি হলো, 1 এর পর 2, 2 এর পর 3, অর্থাৎ কি মুভ করছে, এটা ক্লকওয়াইজ মুভ করছে, 1 2 2 2 3 ক্লকওয়াইজ মুভ করছে। আর কি হচ্ছে, ফোর্থ গ্রুপ কোথায় আছে? ফোর্থ গ্রুপ আছে ব্যাক সাইডে। দেন এই কনফিগারেশনটা কি? এই কনফিগারেশনটা হচ্ছে গিয়ে আর, এটাই যদি ফোর্থটা ফ্রন্টে থাকতো তাহলে হতো এস। এবং আমি তোমাদের একটা কথা বলছি, মানে এটা হচ্ছে গিয়ে আমার যদি ফোর্থ গ্রুপটা এখানে থাকতো এবং এখানে CH3 থাকতো, এখানে OH থাকতো, আর এখানে CH2 CH3 থাকতো, ন্যাচারালি 1 2 3 ক্লকওয়াইজ ঘুরছে, বাট ফোর্থ গ্রুপ হচ্ছে ফ্রন্টে আছে, তাহলে ক্লকওয়াইজ এর জন্য এটা হচ্ছে এস। এই আর এবং এস কিন্তু একটা যদি ডেক্সট্রো রোটেটরি হয়, একটা লিভো রোটেটরি হবে। আমি আগের দিন বলেছিলাম যে একটা স্ট্রাকচার দেখে আর এস চেনা যায়, কিন্তু একটা স্ট্রাকচার দেখে কিন্তু which one is dextro and which one is livo এটা অ্যাবসলিউটলি জানা যায় না। এটাকে জানতে গেলে তোমার ওই পোলারিমিটার টিউবেই ফেলতে হবে এবং ওই যন্ত্রটাতেই ফেলতে হবে, ঠিক আছে? বাট এটা যদি ডেক্সট্রো হয় এটা লিভো হবে, এটা যদি লিভো হয় এটা ডেক্সট্রো হবে। এই প্রসঙ্গে বলি যে এটা যদি 50-50% থাকে তখন কিন্তু টোটাল মিক্সচারটাই হয়ে যায় অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অর্থাৎ রেসিমিক মিক্সচার, ঠিক আছে? তাহলে এই কম্পাউন্ডটার কমপ্লিট IUPAC নাম হবে, দেখো তোমরা, আমি যদি নাম্বারিং করি তাহলে এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, অর্থাৎ বিউটেন। এটা হচ্ছে বিউটেন, তার 2 পজিশনে OH, মানে 2 বিউটানল, এটা হচ্ছে 2 বিউটানল। তাহলে এই কম্পাউন্ডটার নাম হচ্ছে আরটাকে ব্র্যাকেটে লেখা যায় 2 বিউটানল। এটা হচ্ছে কমপ্লিট নাম। তোমরা কিন্তু 12 এ গিয়ে যখন রাইট ডাউন দা IUPAC নমেনক্লেচার বা এরকম হবে, বা পার্টিকুলারলি এরকম ভাবেই লিখতে হবে। আমি এই ব্র্যাকেটটা হয়তো একটু অতিরিক্ত দিয়ে ফেলেছি, ঠিক আছে? তো এটাই হচ্ছে ইনভার্সন অফ কনফিগার। যখন এই তিনটে এরকম থাকে, উল্টো দিক থেকে অ্যাটাক করে, পুরো ছাতার মতন উল্টে যায়। তো RS নমেনক্লেচার ছোট্ট করে ছুঁয়ে গেলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা পড়ানোর অসংখ্য জিনিস আছে, এখানে ফ্যান্টামস রুল আছে, এখানে অন্যান্য গ্রুপ দিয়েও আছে। তো নিশ্চয়ই পরের ক্লাসে সেগুলো বোঝানো যাবে, ঠিক আছে? আমি RS নমেনক্লেচারটা ভেবেছিলাম ছুঁয়ে যাব, সেটা আমি ছুঁয়ে যেতে পারলাম। হ্যাঁ, যে ফ্রন্টে কি হবে, সাইডেও কিন্তু চেঞ্জ করানো যায়। উৎসাহটা হোক, তোমাদের কৌতূহলটা থাকুক, তাহলে পরে শিখতে ভালো লাগবে। ওকে, তো নেক্সট আমি এবারে পরের অংশে যাচ্ছি। তাহলে আমরা সাবস্টিটিউশন রিয়াকশনে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এবং তার সাথে RS নমেনক্লেচার করলাম। তাহলে সেকেন্ডটা কি ছিল? সেকেন্ডটা হচ্ছে গিয়ে ইলেকট্রোফিলিক
সাবস্টিটিউশন রিয়াকশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন পুরো কথা লিখলাম না, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ঠিক আছে, আমি আবারও বলছি, প্রত্যেক যেহেতু এটা একটা কন্টিনিউয়াস আমি পড়াচ্ছি, তার জন্য আমার মনে আছে যে আমি কি কি বলেছিলাম। তো সেই হিসেবে আমি বলেছিলাম যে অ্যারোমেটিক সিস্টেম গুলো যদিও তাতে পাই বন্ড থাকে, 3টে পাই বন্ড থাকে, আমি এমনি পাই রেজোনেন্স পড়ানোর পরে এরকম পাই বন্ড আলাদা করে লেখা উচিতই না আমার, কিন্তু এবারে বেনজিন রিংকে লিখতে গেলে আমার এরকমটাই লেখার কথা। ঠিক আছে, কেননা বেনজিন কখনোই শুধু এই কম্পাউন্ডটা না, বেনজিনের আরেকটা স্ট্রাকচারও, অর্থাৎ কেকুলের স্ট্রাকচারের যে বাকি দুটো, ও আবারও মনে পড়লো তোমাদের কেকুলে ডিওয়ার বলেছি কিনা জানি না। ঠিক আছে, আমার যদি মনে হয় সামান্যতম একটু সন্দেহ আছে আমি আগের ক্লাসে প্রিভিয়াস ক্লাসে বলেছি কিনা, তাহলে আমি একবার ক্লিয়ার করে নিই। যাই হোক, এখন যেটা কথা সেটা হচ্ছে গিয়ে এই যে অ্যারোমেটিক কম্পাউন্ড গুলো যাতে 3টে আলাদা করে ডাবল বন্ড থাকলেও এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এরা কখনোই অ্যাডিশন রিয়াকশন করে না, এক্সেপশন তো সবেতেই থাকে, সেটা ছেড়ে দাও। তো এটা কিন্তু সাবস্টিটিউশন রিয়াকশনই করে, এবং কি ধরনের সাবস্টিটিউশন রিয়াকশন করে হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। সো আমি একটা সিম্পল ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন দেখাচ্ছি, পরে নিশ্চয়ই দেখো এখানে তো সবকটাই হাইড্রোজেন, C6H6 এগুলো সবকটাই হাইড্রোজেন, আমি আর লিখলাম না। এইরকম একটা কম্পাউন্ডকে যদি আমি মিথাইল ক্লোরাইড, যে কোনো অ্যালকিল হ্যালাইড বলতে মিথাইল ক্লোরাইড, এবং একে অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে লিউইস অ্যাসিডের কাজ করে, ওই একটু কানে শুনিয়ে রাখছি, এখানে নাইট্রোবেনজিন মিডিয়াম হয়, জাস্ট পরে ডিটেলে বলবো। এই পার্টিকুলার এই রিয়াকশনটা ফ্রিডেল কার্ভ রিয়াকশন, তোমাদের 11 এর সিলেবাসেই আছে। হ্যাঁ, তো এখানে কি হয়, মিথাইল ক্লোরাইড হচ্ছে ডেল মাইনাস পার্ট, CH3 হচ্ছে ডেল প্লাস পার্ট। ঠিক আছে, তার মানে CH3 ডেল প্লাস মানে কাকে ভালোবাসে, ইলেকট্রনকে ভালোবাসে, তার মানে এ কি, এখানে হচ্ছে ইলেকট্রোফাইল, এখানে এ হচ্ছে ইলেকট্রোফাইল। প্রোডাক্ট যেটা হয় সেটা হচ্ছে এখানে CH3 আর এখানে হচ্ছে HCl, তাহলে বেরোচ্ছে হচ্ছে H আসে H প্লাস হিসেবে বেরিয়ে যাচ্ছে, আর ঢুকছে কে এ, তার মানে একটা ইলেকট্রোফাইলকে সাবস্টিটিউট করছে একটা ইলেকট্রোফাইল, দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের এক্সাম্পল। আবার একটা কথা কানে দিয়ে রাখছি, সেটা হচ্ছে এই রিয়াকশনের মেকানিজমটাকে আমরা পাই সিগমা পাই কমপ্লেক্সের মেকানিজম বলে। আমি নিশ্চয়ই পরে যখন হাইড্রোকার্বন পার্ট পড়াবো অল্প করে হলেও বলবো, জাস্ট কানে দিয়ে রাখছি যে এর একটা সুন্দর রিয়াকশন মেকানিজম আছে, যেটাকে পাই সিগমা পাই এরকম ভাবে পাই সিগমা পাই রিয়াকশন কমপ্লেক্স হিসেবে দেখায়। এগুলো তোমরা না প্রচুর যখন কম্পিটিটিভ পরীক্ষার জন্য যখন MCQ গুলো করবে, এই টার্মগুলো তোমরা তখন দেখবে। যে কোনো অবজেক্টিভ মানে MCQ করার জন্য কিন্তু ডেপথ খুব দরকার, মানে তুমি কোয়েশ্চেন কমন পাবে এরকম কখনো ভাববে না, কোয়েশ্চেনটাকে তুমি ফেস করতে পারবে, এইটা ভাববে যে তোমার যেটুকুটা তুমি জানো, তোমার জানাটা যদি খুব ভালো করে হয়, তাহলে তুমি যে কোনো একটা অজানা কোয়েশ্চেন ফেস করতে পারবে। হ্যাঁ, ঠিক আছে, আমার এইটাই আমার বলা, তার জন্য তো অবশ্যই এখানে যা শুনছো সেটার উৎসাহ নিয়ে আরেকটু বেশি করে পড়তে হবে। তো যাই হোক, এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। আরেকটাও হয় নাইট্রেশন রিয়াকশন, ভাবলেই খুব অবাক লাগে যে আমি নাইট্রেশন রিয়াকশন করছি, আমি দিচ্ছি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড অ্যাট 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, আমার হয় হচ্ছে গিয়ে নাইট্রোবেনজিন, এইখানে কিন্তু এই যে HNO3 এখানে নাইট্রিক অ্যাসিড থেকে NO2 প্লাস ইলেকট্রোফাইল জেনারেট করে। যখন আমি পড়াবো তখন নিশ্চয়ই বলবো, তাহলে এটাও ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। বেনজিন থেকে ক্লোরোবেনজিন হয়, সেটাও ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। তাহলে আশা করি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের এক্সাম্পল তোমরা বুঝতে পারবে। ঠিক আছে,
তাহলে এরপর কি রইলো, সাবস্টিটিউশন রিয়াকশনের আন্ডারে থার্ড হচ্ছে গিয়ে ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন। ঠিক আছে, ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশনটা, ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশনটা তোমরা কিন্তু রিয়াকশন ওয়াইজ ক্লাস 10 থেকে পড়ে আসছো। ঠিক আছে, কোন রিয়াকশন দেখো, সেটা হচ্ছে গিয়ে CH4 প্লাস ক্লোরিন সানলাইট দিলে অর্থাৎ ফোটন দিলে হয় হচ্ছে CH3Cl প্লাস HCl। রিয়াকশনটা কেমন একটা সিম্পল রিয়াকশন বলছে, কিন্তু এইখানে কিন্তু ক্লোরিনটা ফ্রি র্যাডিক্যালে ব্রেক করে। ফ্রি র্যাডিক্যাল নিয়ে আমি অবশ্যই একটু কথা বলবো। ফ্রি র্যাডিক্যালে ব্রেক করে এই সানলাইটের প্রেজেন্সে। হোয়াট ইজ ফ্রি র্যাডিক্যাল আমি বোধহয় আগের দিন বলেছিলাম যে ফ্রি র্যাডিক্যাল কি, আমি আজকে আরেকবার বলবো, কারণ আমি আরেকবার একটু স্টেবিলিটিটা বলবো বলে। তো সে কি করে, এর বন্ডগুলোকে এই হাইড্রোজেন বন্ডগুলোকে ফ্রি র্যাডিক্যালে ব্রেক করে, অর্থাৎ CH3 ডট প্লাস H ডটে ব্রেক করে, এবং সেই ক্লোরাইডটা এর সাথে রিয়াক্ট করে এখানে মিথাইল ক্লোরাইড হয়। তো এটাও একটা ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশনের এক্সাম্পল। ঠিক আছে, তো আমি তোমাদের সবচেয়ে কম বোধহয় ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন বললাম। তো ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন যখন আমি বলে ফেললাম, হঠাৎ করে আমার মনে হলো যে তোমাদের আরেকবার একটু মনে করিয়ে দিই, কেননা আজকেই আমি কার্বনিয়াম আয়ন স্টেবিলিটি কথাটা বলেছিলাম, কার্ব অ্যানায়ন স্টেবিলিটি বলেছিলাম, অ্যান্ড ফ্রি র্যাডিক্যাল স্টেবিলিটি টা বলবো। হ্যাঁ, বোধহয় বলেছিলাম কিনা জানি না, জাস্ট একটু ফ্রি র্যাডিক্যাল কথাটা বললাম। এই যে যত কটা ইন্টারমিডিয়েট হয় না, মানে একটা রিয়াকশন কিভাবে হয়, কার্বনিয়াম আয়ন, কার্ব অ্যানায়ন, ফ্রি র্যাডিক্যাল, আর আরেকটা কথা আছে সেটা হচ্ছে কার্বিন। এই কটা ইন্টারমিডিয়েটের কথা আমি আসছি, এটা বলবো। তাহলে সাবস্টিটিউশন রিয়াকশন গুলো তোমাদের হলো। ঠিক আছে, ওকে, চলো আমি আরেকবার একটু রিপিট করছি যে stability of carbonium ion, 3 degree carbonium ion is more stable than 2 degree carbonium ion, and then 1 degree carbon। এটা হচ্ছে তোমাদের একদম ভীষণ ভাবে মনেই রাখতে হবে, কেননা রিয়াকশন মেকানিজম এটা ছাড়া অ্যানালিসিস করাই যায় না। ঠিক তেমন করে 3 degree carb anion is less stable than 2 degree carb anion than 1 degree carb anion। আবার ফ্রি র্যাডিক্যালের ক্ষেত্রে 3 degree free radical is more stable than 2 degree free radical than 1 degree free radical। ঠিক আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। এদের মধ্যে যত কটা আছে তার মধ্যে ফ্রি র্যাডিক্যাল হচ্ছে সবচেয়ে রিয়াক্টিভ একটা স্পিসিস, সবচেয়ে আনস্টেবল। যে যত আনস্টেবল হয় সে তত রিয়াক্টিভ হয়। আরেকটা ইন্টারমিডিয়েট হয়। আচ্ছা, ফ্রি র্যাডিক্যাল মেকানিজম মোস্টলি হয় হচ্ছে গিয়ে তোমাদের সানলাইটের প্রেজেন্সে যে রিয়াকশন হয়, আর আরেকটা হয় পারঅক্সাইডের প্রেজেন্সে যে রিয়াকশন হয়। আমি তোমাদের বলবো, পরে শেখাবো, যখন অ্যান্টি মার্কোনিকভ রুল হয়। আমি নিশ্চয়ই পরের ক্লাসে, নেক্সট ক্লাসে নিশ্চয়ই শেখাবো সেটা। তো তখন ফ্রি র্যাডিক্যাল মেকানিজমে হয়। ঠিক আছে, আর একটা ছোট্ট করে এই টার্মটা শুনে রাখো, দ্যাট ইজ কার্বিন ইন্টারমিডিয়েট। কার্বিন হচ্ছে ইন্টারমিডিয়েট হচ্ছে CH2, হ্যাঁ, ডাইহাইড্রোমেথিলিন বা মেথিলিন। এই কার্বিনটা অদ্ভুত ভাবে তারও দুটো নাম আছে, একটা হচ্ছে সিংলেট কার্বিন, হ্যাঁ, আর একটা হচ্ছে ট্রিপলেট কার্বিন। এই ট্রিপলেট কার্বিন আবার ফ্রি র্যাডিক্যাল মেকানিজম করে। কার্বিন তোমরা পাবে আবার যখন এরকম টার্মটা কানে শুনে রাখো, 12 এ গিয়ে পাবে ডায়াজোমিথেন বলে একটা কম্পাউন্ড, CH2N2, তখন সে যে রিয়াকশন করে তখন থ্রু কার্বিন ইন্টারমিডিয়েট দিয়ে করে। আর সিংলেট কার্বিন যখন বললামই, আমি প্রথমেই বলেছি যে সীমানা হয় না এভাবে সিলেবাসে, কিছু কিছু চ্যাপ্টারের সীমানা হয় না। আমি যখন হাইড্রোকার্বন পড়াবো আমি হয়তো নিশ্চয়ই করে আমি সিলেবাসের মধ্যেই থাকবো, কিন্তু
জেনারেল অর্গানিক কেমিস্ট্রি এভাবে সীমানা হয় না, তাই তোমরা কখনো ভাববে না যে আমাদের সিলেবাসে তো এটা লেখা নেই। কেননা এই ভাঁজের মধ্যে থাকে, ফোল্ডে থাকে এগুলো, বুঝতে পেরেছো, যেগুলো আমাদের পুরো নলেজটা কমপ্লিট করার জন্য দরকার হয়। তো সিংলেট কার্ভিংকে আমরা লেখা হয় হচ্ছে এইভাবে, অর্থাৎ CH2 এখানে এটা ভারী সুন্দর এর অ্যাপ্লিকেশন। এখানে আবার একটা ভ্যাকেন্ট অরবিটালও থাকে এবং সিংলেট কার্ভিং একই সাথে acts as nucleophile as well as ইলেকট্রোফাইল অলসো, অর্থাৎ ইলেকট্রনও এখানে নিতে পারে এবং এখানে CH3 নিউক্লিওফাইল হিসেবেও কাজ করে। ভারী সুন্দর। অর্থাৎ কার্বন যখন গ্রাউন্ড স্টেটে হাইব্রিডাইজেশনটা হয়, অর্থাৎ কার্বনের যখন গ্রাউন্ড স্টেটে হাইব্রিডাইজেশন হয়, মানে দেখো কথার ফাঁকে কিন্তু এগুলো আমাকে বলতেই হচ্ছে, মনে হচ্ছে একটু শুনিয়ে রাখি তোমাদের, তোমরা অবশ্যই যেগুলো নিতে পারবে। অর্থাৎ 2s2 and 2p2 অর্থাৎ গ্রাউন্ড স্টেটে দুটো সিগমা বন্ড করেছে, যখন হাইব্রিডাইজেশন হয় sp2, ইন দ্যাট কেস এইটা লোন পেয়ার হিসেবে থাকে আর এই অরবিটালটা ভ্যাকেন্ট থাকে। এটা হচ্ছে সিংলেট কার্ভিং। সিংলেট কার্ভিং এর রিয়াকশনটা ভারী সুন্দর দেখায়, কেননা এটা একটা অদ্ভুত একটা ইন্টারমিডিয়েট, যেটা ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল দুটো ভাবেই কাজ করে। আর ট্রিপলেট কার্ভিং হচ্ছে, তাকে দেখানো হয় হচ্ছে এইভাবে, ফ্রি র্যাডিক্যাল রিয়াকশন করে, অর্থাৎ যখন কার্বন এক্সাইটেড স্টেটে, এই যে এক্সাইটেড স্টেটে 2s1 and 2p3 অর্থাৎ দুটো সিগমা বন্ড হাইব্রিডাইজেশন হয় sp, এর হাইব্রিডাইজেশন স্টেট কিন্তু sp, এর হাইব্রিডাইজেশন স্টেট কিন্তু sp2। এগুলো তোমাদের অবশ্যই এমসিকিউ করার জন্য লাগবে। তো তখন এই দুটো এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে? অবশ্যই করে বুঝতে পারছো, এও কিন্তু খুব রিঅ্যাক্টিভ স্পিসিস, কেন ফ্রি র্যাডিক্যাল হলে। তাহলে টোটাল রিয়াকশন মেকানিজম মোস্টলি হয় হচ্ছে এগুলোর উপর, তারপরে খানিকটা এটা হয়, এটা খুব কম, কিন্তু সবটা পড়তে গেলে একেও পড়তে হবে, ঠিক আছে? তাহলে আমাদের শেষ হলো হচ্ছে এখন সাবস্টিটিউশন রিয়াকশন। হ্যাঁ, এরপরে আমরা পরের পার্টে আসছি। ওকে।